সৌরভ ও মহিতোষ মজুমদারের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলরাম ও মায়ের সঙ্গে দেখা করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে পরশুরাম হসপিটালের বেডে শুয়ে শুয়ে শীতলকে বলতে থাকে, জানো শীতল, এরপরে আমি একে একে সবাইকে শেষ করব। আমার যতক্ষণ না সবাইকে শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। কারণ কারণ ওরা আমাকে নৃশংসভাবে মেরেছিল, আমাকে আমাকে সমাধি দিতে চেয়েছিল। এ কথা শুনে শীতল বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ যে তটিনীও কিন্তু এসবের সঙ্গেই ছিল। তটিনীও কিন্তু তোমাকে মারতে চেয়েছিল। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না যে তটিনী এসবের সঙ্গে যুক্ত। আমার কেমন যেন মনে হচ্ছে যে তো কোনোভাবে তটিনীকে ফাঁসানো হচ্ছে। আর আমি আমি কিছুতেই তটিনীর এই ব্যাপারটা মেনে নিতে পারছি না। এ কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, তুমি তুমি তটিনীকে অন্ধের মতো ভালোবাসো, তাই তুমি বিশ্বাস করতে পারছো না। কিন্তু এটাই সত্যি যে তটিনী তটিনী ভালোবাসার যোগ্য নয়। তটিনী তোমাকে ঠকিয়েছে, ও নিজ হাতে তোমাকে শুট করেছে। তখনই পরশুরাম বলতে থাকে, তুমি তুমি প্লিজ তটিনীকে নিয়ে কিচ্ছু বলো না। আমি সত্যি মেনে নিতে পারি না তটিনী তটিনী যে আমার কোনো ক্ষতি করতে পারে, এটা আমি কিছুতেই ভাবতে পারি না। এ কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, কিন্তু এটাই তো ফ্যাক্ট যে তটিনী তোমাকে মারতে চেয়েছিল। এটা তো তোমাকে ভাবতে হবে, তাই না? এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে এখন বেরোতে হবে। আমি জানি আমি যেটাকে টার্গেট করেছি সেখানে সৌরভ অবশ্যই পৌঁছাবে। কারণ কারণ এই সবকিছুর পেছনে সৌরভও জড়িত আছে। তখন এই কথা শুনে দেখা যায় শীতল বলতে থাকে, আমি তোমাকে একা ছাড়বো না, আমি তোমার সঙ্গে যাব। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, যাবে, বাট তুমি নামবে না, তুমি গাড়িতেই বসে থাকবে। গাড়িতে বসে থেকে আমার মিশন সাকসেসফুল হলে তুমি আমাকে গাড়িতে তুলে নেবে। তখনই শীতল বলতে থাকে, ঠিক আছে, ঠিক আছে, এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আমাদের। এই বলেই পরশুরামকে নিয়ে বেরিয়ে পড়ে শীতল। শীতল সেই জায়গাটিতে নিয়ে আসে পরশুরাম। সেখানে সেই পরশুরাম শীতলকে বলতে থাকে, দেখেছো, আমি বলেছিলাম না এখানে সৌরভ অবশ্যই আসবে। ওই দেখো, সৌরভ আগে থেকে এসে আছে। ও জানতে চাইছে যে যারা 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 খুন করেছিল আমাকে, তারা তারা সবাই এখন একে একে টার্গেট হচ্ছে। তাই ও সবার সামনে প্রোটেকশন দিয়ে রেখেছে। এরপরেই তখন শীতল বলতে থাকে, এখন কি করবে যদি ও কোনোভাবে চিনে ফেলে? এরপরে সেখানে এসে দাঁড়ায় বলরাম। বলরাম বলতে থাকে, আমি আমি কিছুতেই মেনে নিতে পারি না যে পরশুরাম নেই। এদিকে দেখা যায় পরশুরাম গাছের আড়াল থেকে সবকিছু দেখছে। ঠিক তখনই বলরাম পরশুরামকে দেখে ফেলে। পরশুরামকে দেখে খুশি হয়ে যায় বলরাম। তখনই সৌরভ বলতে থাকে, তুই এখানে কি করছিস? তখনই বলরাম বলতে থাকে, আমি তোকে তোকে লক্ষ্য করছি। তুই কি করতে এসেছিস এখানে? এখানে তো আমাদের কোনো কাজ নেই। তবে এখানে কেন এসেছিস? তোর এখানে কি কাজ? তখনই সৌরভ বলতে থাকে, কাজ আছে বলেই তো এসেছি, কাজ না থাকলে কি আর আসতাম? তখন তখন সৌরভ বলতে থাকে, আমি বুঝতে পারছি না তুই তটিনীকে দোষী প্রমাণিত করার জন্য এতটা উঠে পড়ে কেন লেগেছিস? কি চাইছিস তুই? তটিনীকে দোষী প্রমাণ করে তোর কি লাভ বলতো? তখন এই কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, আমি তোকে দোষী প্রমাণ করছি না। ও দোষী, তাই তো ওকে দোষী প্রমাণ করতে চাইছি। আমার আমার কলিগকে ও ও হত্যা করেছে। ওকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেও ছাড়বো না ওকে। তখনই বলরাম বলতে থাকে, তুই কিচ্ছু করতে পারবি না। তুই যদি সত্যি তটিনীকে ফাঁসানোর চেষ্টা করে থাকিস, তবে তটিনীর ঢাল হয়ে দাঁড়াবো আমি। আমার বন্ধু নেই তো কি হয়েছে? আমি আমি পরশুরামকে কথা দিয়েছি যে আমি যদি না থাকে, ওর যদি কিছু হয়, তবে ওর বউ বাচ্চাকে আমি আমি আগলে রাখবো, দেখে রাখবো। তটিনী যদি সত্যি নির্দোষ হয়ে থাকে, তটিনীকে তুই যদি ফাঁসানোর চেষ্টা করিস, তবে আমি তটিনীর ঢাল হয়ে দাঁড়াবো। তটিনীর কোনো ক্ষতি হতে দেব না আমি। দেখি তুই কি করে তটিনীকে ফাঁসাস। তখন এ কথা শুনে দেখা যায় তখনই সৌরভ বলতে থাকে, বাড়াবাড়ি করিস না বলরাম, একদম বাড়াবাড়ি করিস না। তুই ভুলে যাচ্ছিস আমি কে। আমি আমি এখন তোর থেকে উঁচু পদে আছি। তুই এই জন্য আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করিস না। আমি স্যারের কাছে নালিশ করতে বাধ্য হই যে তুই আমার সঙ্গে মিসবিহেভ করেছিস। তোর কিন্তু এতে কিন্তু ক্ষতি হতে পারে। চাকরি থেকে তোকে তোকে এখান থেকে বের করে দিতেও হতে পারে। তখন এ কথা শুনে বলরাম বলতে থাকে, যেখানে যেখানে পরশুরাম নেই সেখানে আমি এমনিতেও থাকতে চাই না। আমি দরকার হলে
রেজিগনেশন লেটার পাঠিয়ে দেব, তারপরেও আমি পরশুরামের খুনিকে অবশ্যই শাস্তি দেব। যে পরশুরামকে খুন করেছে সেটা তটিনী হোক আর অন্য কেউ, তাকে আমি খুঁজে বের করে শাস্তি দেব। আমি জানি যে তটিনী এই কাজটা করতে পারে না, তটিনী কখনোই পরশুরামকে মারতে পারে না, কিন্তু কে মেরেছে সেটাও তো আমাকে জানতে হবে, তাই না? যে মেরেছে তাকে আমি নিজ হাতে শাস্তি দেব। এ কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, কিচ্ছু করতে পারবি না, কারণ তটিনী মেরেছে, তটিনীকে আমি শাস্তি দেব। এরপরে দেখা যায় এদিকে পরশুরাম সেখানে আড়াল থেকে সবটাই দেখতে থাকে। তখনই বলরামের নজরে পড়ে যায়। বলরাম দেখে খুশি হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, আমি জানতাম তোর কিচ্ছু হবে না, তুই অবশ্যই ফিরে আসবি, তোকে তোকে কেউ আমাদের থেকে দূরে করতে পারবে না। এরপরে দেখা যায় পরশুরাম বলতে থাকে, জানিস একটা কথা কি, যে যুগে যুগে শুধু অবতাররাই ফিরে আসে না, অনেক সময় কমন ম্যান পরশুরামরাও কিন্তু ফিরতে পারে। তখন কিন্তু অসুরদের নির্ধার করার কোনো রকম কোনো কাজে কোনো প্রচেষ্টায় সফল হতে পারে না, সেটা কিন্তু নিমেষেই ওই কমন ম্যান পরশুরামই করে ফেলে। এই কথা শুনে অবাক হয়ে যায় সৌরভ বলতে থাকে, তুই কি বোঝাতে চাইছিস বলতো, তুই কি কোনো রকম কোনো ইঙ্গিত দিতে চাইছিস? তখনই বলরাম বলতে থাকে, এখন আমি সত্যি বলতে তোর সঙ্গে কথা বলতে চাইছি না, তোর সঙ্গে কথা বলার কোন রকম কোনো ইচ্ছেই আমার যাচ্ছে না। এ কথা শুনে তখন সৌরভ বলতে থাকে, তবে এসেছিস কেন এখানে? কথা বলবি না তো আসার কি দরকার? যা এখান থেকে, আমাকে আমার মতো থাকতে দে। এরপরে দেখা যায় বলরাম সেখান থেকে চলে আসে আর সৌরভ নিজের গন্তব্যে চলে যায়। এদিকে গাছের আড়ালে পরশুরাম দাঁড়িয়ে আছে। তখনই বলরাম পরশুরামের কাছে আসে আর পরশুরামকে দিকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। বলরাম বলতে থাকে, তুই এখানে, তোর এই অবস্থা কি করে হলো? তোকে আমি কত খুঁজেছি তুই জানিস, তোকে আমি পাগলের মতো খুঁজেছি। তখনই মায়া বলতে থাকে, বস তুমি এরকম কেন? তোমার তো কতটা ক্ষত হয়েছে, তুমি এখানে কেন এসেছো বলো? তোমার তো এখন ট্রিটমেন্টের প্রয়োজন, যদি কিছু হয়ে যায়। তখনই পরশুরাম বলতে থাকে, না মায়া, আমার কিচ্ছু হবে না, চিন্তা করো না, আমাকে নিয়ে ভেবো না। কিন্তু আমাকে একটা কথা বলো তো, আমাকে গুলি করার অপরাধে তটিনীকে গ্রেপ্তার করা হয়েছে, তাই না? তখনই মায়া বলতে থাকে, হ্যাঁ, সবাই বলছে যে তটিনীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করিনি। তটিনীও বারবার বলছে যে ও তোমাকে শুট করেনি। এ কথা শুনে তখন পরশুরাম বলতে থাকে, আমি দেখেছিলাম যে তটিনীর হাতে রিভলভার, কিন্তু আমার নিজের মধ্যে কিছু একটা খটকা লাগছে। আমার মনে হচ্ছে তটিনী শুটটা করেনি, তটিনী একদম নির্দোষ। কারণ যে অ্যাঙ্গেল থেকে শুট করা হয়েছে সে অ্যাঙ্গেলে তটিনী ছিল না, তটিনী আমার খুব কাছে দাঁড়িয়েছিল। যদি তটিনীর রিভলভার থেকেই শুট করা হতো তবে তবে আমার পিঠে বিঁধতো, আমার পিঠে পিঠে এপাশ থেকে ওপাশ হয়ে যেত বুলেটটা, কিন্তু হয়নি। আমার পিঠে যেভাবে গুলিবিদ্ধ হয়েছে সেটা কাছ থেকে করলে কখনোই হবার কথা নয়, কারণ আমার পিঠে বাঁকা হয়ে গুলিবিদ্ধ হয়েছে, এটা তো কখনো সম্ভব না, তাই না রে? তখন এ কথা শুনে দেখা যায় তখন বলরাম বলতে থাকে, এসব কি বলছিস তুই? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ, আমি যা বলছি সেটাই ঠিক। আমার পিঠে গুলিবিদ্ধ হয়েছিল, কিন্তু গুলিটা আমার পিঠে এমন ভাবে বেঁধেছিল যেটা সাইড থেকে মারলে হয়, একদম একদম সামনাসামনি মারলে কখনো ওরকম করে গুলিবিদ্ধ হওয়ার কথা নয়। এ কথা শুনে তখনই বলরাম বলতে থাকে, এ কারণে ওরা লাশটা গুম করেছিল, যাতে করে কেউ কখনো খুঁজে না পায়। তখন এ কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, আমি আমি জানতাম যে ওরা আমাকে আমাকে হয়তোবা গঙ্গায় ফেলে দেবে, ওদের আমি কথা শুনে নিয়েছিলাম। তখন বলরাম বলতে থাকে, তুই এখানে কি করে, তোকে কে বাঁচিয়েছিল? তখন এ কথা শুনে পরশুরাম বলতে থাকে, আমাকে আমাকে শেষ মুহূর্তে বাঁচিয়ে নেয় শীতল। শীতল যদি আজকে না থাকতো তবে আজকে আমার কোনোভাবে বাঁচা হতো না। আমাকে আমাকে ওরা গঙ্গায় ফেলে দিয়েছিল, ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওখান থেকে আমাকে উদ্ধার করে। এরপরে কুসুমপুরে নিয়ে গিয়ে ওখানে আমার ট্রিটমেন্ট করে, ওখানে একটি হসপিটালে আমাকে গোপনে ট্রিটমেন্ট চালানো হচ্ছে, আমি এখন বর্তমানে ওখানেই আছি। এ কথা শুনে দেখা যায় বলরাম অবাক হয়ে যায়। বলরাম বলতে থাকে, কি বললি? শীতল শীতল তোকে বাঁচিয়েছে, কিন্তু ও তো তোকে মারতে চায়। তখনই পরশুরাম বলতে থাকে, ভালোবাসা, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, কিন্তু আমি তটিনীকে ভালোবাসি, কখনো ওর ভালোবাসা বুঝিনি। জানিস, মেয়েটা পাগলের মতো ভালোবাসে আমার জন্য, ও নিজের র্যাকেটের সঙ্গে বেইমানি করছে আমার জন্য। ও সবকিছু করতে পারে, আজকে ও এই র্যাকেটের সঙ্গে যুক্ত হয়েছে একমাত্র আমার কারণে। আমি যদি ওকে ভালোবাসা দিতাম তবে হয়তো মেয়েটা এতটা দূর এগিয়ে যেতে পারতো না।
তখনই দেখা যায় মায়া বলতে থাকে, বস এসব কি বলছো তুমি? তুমি কি শীতলকে ভালোবেসে ফেলছো? তখনই পরশুরাম বলতে থাকে, না মায়া, আমার জীবনে ভালোবাসা শুধু আমার পরিবার, আমার তটিনী, আমার লাট্টু পিকু, আমি তাছাড়া কাউকে ভালোবাসতে পারি না। ভালোবাসা আমার জীবনে কিছুতেই আসতে পারে না, কিন্তু মেয়েটা আমাকে এখনো পাগলের মতো ভালোবাসে। তখনই শীতল বলতে থাকে, শোনো, আমি তোমাকে আমি তোমাকে বাঁচিয়েছি, আজকে যদি আমি না বাঁচাতাম তবে তোমার জীবনটাই শেষ হয়ে যেত। তাই তোমার ওপর শুধুমাত্র আমার অধিকার, তটিনীর কোনো অধিকার নেই। তাই তুমি তটিনীর কাছে যাওয়ার কথা একেবারেই বলবে না। এ কথা শুনে তখন দেখা যায়, তখন পরশুরাম বলতে থাকে, এসব কি বলছো শীতল? তুমি আমাকে বাঁচিয়েছো এটা সত্যি, কিন্তু কিন্তু তুমি ভুলে যাচ্ছ যে আমার দুটো সন্তান আছে, লাট্টু পেকু, ওদেরকে আমি কিছুতেই হারাতে পারবো না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তখনই শীতল বলতে থাকে, আমি আমি সেসব কিছু জানি না। আমি তো তোমাকে লাট্টু পিকুকে হারাতে বলিনি। আমি বলেছি তুমি আমাকে তোমার করে নাও। তুমি তুমি চাইলে লাট্টু পিকুকে আমাদের কাছে রাখবো। আমি আমি ওদের মায়ের মতো করে আদর যত্ন করব। তুমি যদি বলো আমি সবকিছু ছেড়ে দেব, সবকিছু। তখনই তখনই দেখা যাবে পরশুরাম বলছে, প্লিজ শীতল, এভাবে পাগলামো করো না, এভাবে পাগলামো করার কোনো মানে হয় না। তখনই তখনই শীতল বলতে থাকে, না, আমি আমি পাগলামো করছি না। আমি আমি সেই ছোট্টবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি, কিন্তু কখনো কখনো তোমাকে কাছে পাইনি, কখনো তুমি আমাকে সেই ভালোবাসার মূল্য দাওনি। এ কথা শুনে দেখা যাবে পরশুরাম বলতে থাকে, আমি জানি, কিন্তু কিন্তু একটা কথা আছে না, যে যাকে ভালোবাসে সে তাকে পায় না। আমি তো তটিনীকে ভালোবেসেছিলাম, আমি তোমাকে কখনো ভালোবাসিনি, তোমার কদর আমি কখনো বুঝিনি। তখনই শীতল বলতে থাকে, কিন্তু ওই তটিনী তটিনী তো তোমাকে মারতে চেয়েছিল, তাই না? তটিনী তো তোমাকে মেরেছিল। তো আজকে যদি আমি সময় মতো তোমাকে ওখান থেকে না তুলে নিতাম, তবে তো তুমি মরেই যেতে। তখনই পরশুরাম বলতে থাকে, আমি বিশ্বাস করি না, বিশ্বাস করো, আমি তটিনী আমার তটিনী আমাকে মারতে পারে এটা আমার কিছুতেই বিশ্বাস হয় না। এ কথা শুনে দেখা যাবে তখনই শীতল বলতে থাকে, কিন্তু এটাই তো ফ্যাক্ট, তটিনী তো তোমাকে মেরেছিল। তোমার বিশ্বাস হোক বা না হোক, এটাই তো সত্যি, তাই না? তখনই পরশুরাম বলতে থাকে, হ্যাঁ সত্যি, কিন্তু কিন্তু আমি বিশ্বাস করতে পারছি না যে তটিনী আমাকে মারতে পারে। তখন বলরাম বলছে, বিশ্বাস কর, যেটা সত্যি সেটাই। আমিও বিশ্বাস করি না যে তটিনী তোকে মারতে পারে, কারণ তটিনীও তোকে খুব ভালোবাসে। ও সবসময় সবসময় শুধু বলছিল যে ও তোকে ভালোবাসে, ও তোকে কিছুতেই মারেনি। এটা এটা অনেক বড় একটা ষড়যন্ত্র হয়েছে। আর ওই যে আমরা যে একটা জিনিস নিয়ে অনেক মাথা ঘামাচ্ছিলাম যে তটিনী র্যাকেটের সঙ্গে যুক্ত, সেটাও কিন্তু ও বলেছে মহিতোষ মজুমদারের প্ল্যান। মানে আমাদের স্যার ওকে ওকে এসব কিছু করিয়েছে, ওকে বলেছে যে ও এভাবে দুই রূপে থেকে ওদের থেকে প্রমাণ জোগাড় করতে। কিন্তু কিন্তু মহিতোষ মজুমদার এখন সবটাই অস্বীকার করছে। আমার মনে হচ্ছে এসবের মধ্যে উনিও কোনোভাবে জড়িত, উনিও কিন্তু তোদের পেছনে খেলছে। এ কথা শুনে অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, সত্যি যদি স্যার এসবের মধ্যে যুক্ত থাকে তবে আমি স্যারের মুখোমুখি দাঁড়াবো, স্যারকে আমি কিছুতেই ছাড়বো না। তখনই দেখা যায় পরশুরামের পেন শুরু হয়ে গেলে শীতল বলতে থাকে, তোমাকে এক্ষুনি এক্ষুনি যেতে হবে পরশুরাম, অনেকক্ষণ কথা হয়েছে। এখন যদি কেউ তোমাদের দেখে ফেলে তবে কিন্তু ঝামেলা বাড়বে। আর আপনারা আপনারা যদি আপনার বন্ধুদের সঙ্গে দেখা করতে ইচ্ছে করে আপনারা কুসুমপুরে চলে আসবেন, চিন্তা করবেন না, ও কুসুমপুরেই আছে। এরপরে দেখা যাবে তখন বলরাম বলরাম পরশুরামকে জড়িয়ে কান্না করে আর বলতে থাকে, ভালো থাকিস, নিজের যত্ন নিস, এভাবে এভাবে হুটহাট বেরিয়ে পড়িস না, নিজের শরীরের কোনো ক্ষতি করিস না। তুই আগে সুস্থ হ, তারপরে সবকিছু হবে। তখনই পরশুরাম বলতে থাকে, না, আমার আরো অনেক কাজ বাকি আছে। এখন তিনজনকে শেষ করেছি, আরো আরো অনেকে আছে যাদেরকে আমি একজন একজন করে শেষ করব। আইনের আওতায় নিয়ে এলে ওরা ওরা নিজেদের হাতে তুড়ি মেরে বেরিয়ে যাবে। তাই ওদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। আর পালের গোদা বিজিত লাহিড়ী, ওকে আমি এমন শিক্ষা দেব ও সারাটা জীবন মনে রাখবে। তখনই শীতল বলতে থাকে, আমার বিশ্বাস বিজিতের সঙ্গে জিৎ মুখার্জি জুড়ে আছে, কারণ জিৎ মুখার্জি পুরোটাই একটা কনস্পিরেসি তৈরি করেছে। তখন কথা শুনে দেখা যায় বলরাম বলতে থাকে, শীতল একদম ঠিক বলেছে, জিৎ মুখার্জি এই সবকিছুর ঊর্ধ্বে আছে জিৎ মুখার্জি। তখন কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় পরশুরাম। পরশুরাম বলতে থাকে, উনি তো দেখছি গিরগিটির মতো রং পাল্টায়, তাই না? তখনই পরশুরামকে শীতল বলতে থাকে, হ্যাঁ একদম ঠিক বলেছিস, উনি উনি একদম গিরগিটির মতো রং পাল্টায়, ওনার রং পাল্টাতে একটুও সময় লাগে না। এরপরে দেখা যাবে
মায়া বলতে থাকে, যেদিন তটিনী বৌদিকে নিয়ে আসা হয়েছিল সেদিনই উনি এসেছিলেন। আর তটিনী বৌদিকে এমন ভাবে কথা বলছিল, মনে হলো যে ও সবকিছুর ঊর্ধ্বে উনি আছে। তটিনী বৌদিকে বারবার বলছিল যে তুমি তুমি খুনি, তুমি খুন করেছো। কিন্তু কিন্তু আমরা কিছুতে বিশ্বাস করিনি যে তটিনী বৌদি খুন করতে পারে। কিন্তু উনি বারবার তটিনী বৌদিকে ব্লেম দিচ্ছিলেন। তটিনী বৌদি বারবার বলছিল, আমি আমি খুন করিনি কাকাই, তুমি তো জানো, তুমি কেন এমন করছো বলো। তখন উনি বলছিল যে সবটাই একটা নাটক, সবটাই সাজানো। তার মানে উনি সবটাই জানে। তখনই পরশুরাম বলতে থাকে, আমি সবার হিসাব একে একে ক্লিয়ার করব। যারা যারা এসবের সঙ্গে যুক্ত আছে, সৌরভ, মহিতোষ মজুমদার, জিৎ মুখার্জি, বিজিত লাহিড়ী, সবাইকে একে একে শেষ করব। বাবিন মুখার্জি, সবাইকে সবাইকে আমি এমন শিক্ষা দেব, ওরা সারাটা জীবন মনে রাখবে পরশুরামের সঙ্গে লাগা এতটাও সহজ নয়। আর পরশুরামকে এত সহজে মারাও যায় না। এরপরে দেখা যাবে বলরাম ও মায়া দুজনেই পরশুরামের থেকে বিদায় নেয়। পরশুরামকে নিয়ে গাড়িতে উঠে বসে শীতল। তখন পরশুরাম অবাক হয়ে বলরামের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, আমার বাচ্চাগুলোর দিকে খেয়াল রাখিস, আমি তো নেই, বাচ্চাগুলো অনেক অনেক আমার জন্য কান্না করবে, তাই ওদেরকে একটু দেখে রাখিস, ওদের খোঁজ নিস।